গত ৪৮ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে যা যা ঘটেছে তা এক কথায় অবিশ্বাস্য। একটা আকস্মিক সংকট যা শুধু একটা অঞ্চলকেই নয় বরং পুরো বিশ্বকে একটা ভয়ঙ্কর যুদ্ধের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। চলুন এই চরম বিশৃঙ্খল পরিস্থিতিটা একটু গুছিয়ে বোঝার চেষ্টা করা যাক। ভাবুন একবার, সংকটটা শুরুই হয়েছে মার্কিন প্রেসিডেন্টের এই চরমপত্র দিয়ে। এখানে কিন্তু কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি, ছিল একটা পরিষ্কার বার্তা, হয় আত্মসমর্পণ না হলে বিনাশ। আর এরপর ঠিক কী হতে চলেছে তার একটা ইঙ্গিতও কিন্তু এখানেই ছিল। তো কিভাবে শুরু হলো এই সব কিছু? এর মূলে ছিল একটাই ঘটনা, একটা সুনির্দিষ্ট সামরিক আঘাত যার লক্ষ্য ছিল ইরানের একেবারে ক্ষমতার কেন্দ্রে থাকা মানুষগুলো। পুরো ঘটনাটা ঘটেছে চোখের পলকে। শনিবার সকালে হামলা শুরু হলো, আর সোমবার সকাল হতে না হতেই দেখা গেল পুরো অঞ্চলটা একটা প্রতিশোধের আগুনের জ্বলছে। প্রতিটা ঘণ্টায় পরিস্থিতি যেন আরও জটিল থেকে জটিলতর হয়েছে। দ্য চার্টফ গ্রুপের গোয়েন্দা বিশ্লেষণ বলছে, এটা শুধু সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনা ছিল না, এটা ছিল ইরানের পুরো নেতৃত্বকেই একবারে শেষ করে দেওয়ার একটা চেষ্টা। নিহতদের তালিকায় আইআরজিসি কমান্ডার থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী পর্যন্ত ছিলেন। এই হামলার ফলে যে ক্ষতি হয়েছে তা প্রায় কল্পনাতীত। শুধু দেশের সর্বোচ্চ নেতা বা সাবেক প্রেসিডেন্টই নন, ইরানের নিরাপত্তা ব্যবস্থার প্রায় সব মূল ব্যক্তি, কমান্ডার, মন্ত্রী, উপদেষ্টা সবাই এক আঘাতেই নিশ্চিহ্ন। এর ফলে ইরানে একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হল, এই বিশাল অভিযানের পেছনে আমেরিকা আর ইসরায়েল ঠিক কী যুক্তি দিচ্ছে, আর তাদের নিজেদেরই বা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে? চলুন সেই দিকটা দেখা যাক। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, খামেনি তেহরানে মাটির অনেক গভীরে একটা দুর্ভেদ্য বাংকারে থাকতেন। দ্য ডেলি ইত্তেফাকের মতে সাধারণ বোমা দিয়ে যা ভাঙা অসম্ভব, ঠিক সেই কাজটাই করার জন্য সম্ভবত এই বাংকার বাস্টার মিসাইল ব্যবহার করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানের প্রথম ধাপে ৪ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। হ্যাঁ, যে কোনো যুদ্ধেরই একটা মানবিক মূল্য থাকে, আর এই সংখ্যাটা আমাদের সেটাই মনে করিয়ে দেয়। একটা দেশ যখন তার সর্বোচ্চ নেতৃত্বকে এভাবে হারায় তখন কি করে? ইরান কিন্তু চুপ করে বসে থাকেনি। তাদের জবাবটা ছিল খুব দ্রুত, ব্যাপক আর মারাত্মক। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অর্থাৎ আইআরজিসি এক মুহূর্ত অপেক্ষা করেনি। তারা শুধু ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতেই হামলা চালায়নি, বরং তাদের প্রতিশোধের আগুন পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। এর ফলে এই সংঘাতটা এখন একটা আঞ্চলিক যুদ্ধের চেহারা নিয়েছে। আর এই সংঘাতের শিকার হচ্ছেন সাধারণ মানুষও। দৈনিক বাংলার খবর অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত আর কুয়েতে কর্মরত বাংলাদেশি নাগরিকরাও এই হামলার শিকার হয়েছেন। যারা নিজেদের দেশ ছেড়ে ওখানে গিয়েছিলেন শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, তারাও আজ এই যুদ্ধের নির্মমতার শিকার। এই আগুনের আঁচ কিন্তু শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। এর অর্থনৈতিক আর রাজনৈতিক ঢেউ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। 20% সারা দুনিয়ার মোট তেলের 5 ভাগের 1 ভাগই যায় হরমুজ প্রণালী দিয়ে, আর সেই গুরুত্বপূর্ণ জলপথটাই এখন কার্যত বন্ধ। বুঝতেই পারছেন বিশ্ব অর্থনীতির জন্য এটা কত বড় একটা ধাক্কা। এর সরাসরি প্রভাবটা দেখুন। সংকটের আগে তেলের দাম ছিল প্রায় $80, আর এখন বিশ্লেষকরা বলছেন তা ব্যারেল প্রতি $100ও ছাড়িয়ে যেতে পারে। এর মানে কিন্তু শুধু গাড়িতে তেল ভরার খরচ বাড়া নয়, এর মানে হল নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম আকাশ ছোঁয়া হতে চলেছে, যা আমাদের সবার জীবনেই প্রভাব ফেলবে। আন্তর্জাতিক মহলেও কিন্তু স্পষ্ট বিভাজন। একদিকে রাশিয়া বা উত্তর কোরিয়ার মতো দেশগুলো সরাসরি এর নিন্দা করছে, আর অন্যদিকে সৌদি আরবের মতো দেশগুলো প্রকাশ্যে শান্তির কথা বললেও পর্দার আড়ালে তাদের ভূমিকা বেশ জটিল আর ভিন্ন। এই সংঘাতের ঢেউ এখন আমেরিকার ভেতরেও পৌঁছে গেছে। দ্য চ্যারেটফ গ্রুপের মতে খামেনির মৃত্যুর পর আমেরিকার জন্য অভ্যন্তরীণ ঝুঁকি 4 ভাবে বেড়েছে। ইরানের সরাসরি গুপ্তহত্যার চেষ্টা, কোনো নির্দেশ ছাড়াই বিচ্ছিন্ন হামলা, আগে থেকে পেশফো থাকা নেটওয়ার্কগুলোর সক্রিয় হয়ে ওঠা, আর হিজবুল্লার মতো গোষ্ঠীগুলোর স্বাধীনভাবে আক্রমণ চালানোর আশঙ্কা। তো এত কিছুর পর সবচেয়ে বড় প্রশ্নটা হল, এরপর কি? এই সংকটের পর ইরানের ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেবে? 36 বছর ভাবা যায়? এতদিন ধরে একজন মানুষই ছিলেন ইরানের শেষ কথা। এখন সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুটা আর নেই। এর ফলে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। বিশ্লেষকরা ইরানের জন্য মূলত 3টা সম্ভাব্য পথের কথা বলছেন। 1, হয়তো কোনোভাবে ধারাবাহিকতা বজায় রেখে একজন নতুন সর্বোচ্চ নেতা বেছে নেওয়া হবে। 2, এই সুযোগে আইআরজিসি সরাসরি দেশের সামরিক নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। আর 3 নম্বর সম্ভাবনা হল, আগে থেকেই চলতে থাকা গণবিক্ষোভ আরও শক্তিশালী হয়ে হয়তো পুরো শাসন ব্যবস্থারই পতন ঘটাবে। কিন্তু এর কোনো পথই সহজ হবে না। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, ইরানের 36 বছরের শাসকের রেখে যাওয়া এই বিশাল শূন্যস্থান কে পূরণ করবে? কোনো একজন ব্যক্তি,
আইআরজিসির মতো কোনো প্রতিষ্ঠান, নাকি এমন কিছু যা এখনও কেউ কল্পনাও করতে পারছে না? এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই হয়তো নির্ভর করছে পুরো অঞ্চলের ভবিষ্যৎ, আর সারা বিশ্ব এখন সেই উত্তরের জন্যই অপেক্ষা করছে।